বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আমাদের চ্যানেল সাব্বির বায়োলজিতে। আম আজকে আমরা প্রাণী টিস্যু নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসগুলোতে আমরা উদ্ভিদ টিস্যু সম্পর্কে আলোচনা করেছিলাম। প্রাণী টিস্যু পড়ার আগে তোমাদের আমি একটু মনে করিয়ে দিতে চাই যে টিস্যু কাকে বলে। একটু মনে করো, একই আকৃতির বা ভিন্ন ভিন্ন আকৃতির একগুচ্ছ কোষ, মানে অনেকগুলো কোষ একটি নির্দিষ্ট স্থানে উৎপত্তি লাভ করে যখন একটি নির্দিষ্ট কাজ করে তখন তাকে টিস্যু বা কলা বলা হয়। প্রাণী টিস্যু, তাহলে প্রাণী দেহের অনেকগুলো কোষ যখন একত্রিত হয় এবং সে একত্রিত হয়ে যদি কোনো একটা বিশেষ কাজ করে তখন তাকে প্রাণী টিস্যু বলে। তো এই যে প্রাণী টিস্যু আছে, এই প্রাণী টিস্যুর প্রধানত 4 প্রকার। কি কি? প্রথম হলো আবরণী টিস্যু, 2 নম্বর হলো যোজক টিস্যু, 3 নম্বর হলো পেশি টিস্যু এবং 4 নম্বর হলো স্নায়ু টিস্যু। এ সকল টিস্যু মিলেই প্রাণীদেহের বিভিন্ন কাজ হয়ে থাকে। তো প্রথমে আমাদের পড়ার শুরুতে আছে আবরণী টিস্যু। আবরণী টিস্যুর ইংরেজি নাম হলো অ্যাপিথেলিয়াল টিস্যু। আমরা এটা মনে রাখবো, ইংরেজিতে বলা হয় অ্যাপিথেলিয়াল টিস্যু। অ্যাপিথেলিয়াল মানে আবরণ, আর টিস্যু মানে তো কলা। তাহলে আবরণী টিস্যুর ইংরেজি হলো এপিথেলিয়াল টিস্যু। এখানে দেখো, আমি একটা কথা লিখে রেখেছি। এই কথাটা জ্ঞানমূলক প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। একটু আমরা খেয়াল করি। হিস্টোলজি বা টিস্যু তত্ত্ব, এটা কি? জীববিজ্ঞানে যে শাখায় টিস্যু নিয়ে আলোচনা করা হয় তাকে হিস্টোলজি বা টিস্যু তত্ত্ব বলা হয়। এটা আমরা একটু মনে রাখবো। একদমই সহজ, যে জীববিজ্ঞানের যে শাখায় টিস্যু নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় হিস্টোলজি বা টিস্যু তত্ত্ব। দেখো, যেহেতু এগুলা টিস্যু, তাহলে টিস্যুর কিছু কাজ আছে। এর মধ্যে 5টা কাজ আমরা এখান থেকে একটু মনে রাখার চেষ্টা করব। প্রথম কাজ হলো অঙ্গের আবরণ তৈরি করা। আমরা আজকে আবরণ টিস্যু দিয়ে পড়ব। তার মানে বুঝতেছি যে দেহের একটা আবরণ তৈরি করে কিন্তু এই টিস্যু। যেমন আমাদের এই ত্বক একটা বড় আবরণ তৈরি করেছে, ঠিক আছে? তাহলে এই যে আবরণ তৈরি করছে, এটাই কি? টিস্যু। তাহলে অঙ্গের আবরণ তৈরি করা টিস্যুর প্রথম কাজ। 2 নম্বর কাজ হলো বাইরের আঘাত থেকে অঙ্গকে রক্ষা করা। দেখো, আমাদের ভেতরে, আমাদের শরীরের ভেতরে অনেকগুলো অঙ্গ আছে, যে অঙ্গগুলা বাইরের আঘাত থেকে এই টিস্যুর মাধ্যমে কিন্তু রক্ষা হয়, মানে এগুলাকে রক্ষা করাই টিস্যুর কাজ। প্রোটিন সহ বিভিন্ন পদার্থ ক্ষরণ করা। আমাদের শরীরে যে সব পদার্থগুলাই গুরুত্বপূর্ণ এরকমটা না, আমাদের শরীরে অনেক খারাপ পদার্থ আছে যেগুলো শরীর থেকে নিষ্কাশনের প্রয়োজন পড়ে। টিস্যু কি করে? টিস্যু, কিছু কিছু টিস্যু আছে যারা এই অপ্রয়োজনীয় পদার্থগুলো শরীর থেকে নিষ্কাশন করতে সাহায্য করে। 4 নম্বর কাজ হলো বিভিন্ন পদার্থ শোষণ করা। দেখো, প্রয়োজনীয় যে উপাদানগুলা, এই প্রয়োজনীয় উপাদানগুলা টিস্যু শোষণ করে রেখে দেয়। লাস্ট কাজ হলো কোষীয় স্তর পেরিয়ে বিভিন্ন পদার্থের পরিবহন করা। আমাদের কোষের ভেতরে বিভিন্ন ধরনের স্তর আছে, আমরা একটু পরে পড়ব। এই যে স্তরগুলা পেরিয়ে বিভিন্ন ধরনের পদার্থগুলা বিভিন্ন কোষে পৌঁছে দেওয়াও কিন্তু টিস্যুর কাজ। তাহলে আমরা কয়টা কাজ পড়লাম? 5টা। প্রথম কাজ ছিল অঙ্গের আবরণ তৈরি করা। 2 নম্বর কাজ ছিল বাইরের আঘাত থেকে অঙ্গকে রক্ষা করা। 3 নম্বর কাজ ছিল প্রোটিন সহ অপ্রয়োজনীয় পদার্থগুলো শরীর থেকে নির্গমন করা। 4 নম্বর কাজ হলো বিভিন্ন পদার্থ শোষণ করা। এবং 5 নম্বর কাজ হলো কোষীয় স্তর পেরিয়ে কোষের মধ্যে মূল্যবান কিছু পদার্থ পরিবহন করা। দেখো, এই হলো টিস্যুর কাজ। আজকের পড়ার আমাদের মূল আলোচ্য বিষয় হলো এপিথেলিয়াল টিস্যু বা আবরণী টিস্যু। দেখো, আমি এখানে 3টা ছবি আঁকেছি আগেই। এই ছবিগুলো একটু দেখো, কারণ এই ছবিগুলো থেকে আমরা পরবর্তীতে উত্তর করব। এপিথেলিয়াল টিস্যু বা আবরণী টিস্যুর ভিত্তি পর্দা, মানে এগুলো কোষ, এগুলো হলো এপিথেলিয়াল টিস্যুর এক একটা কোষ। এগুলা এপিথেলিয়াল টিস্যুর এক একটা কোষ। এই কোষগুলা ভিত্তির পর্দার উপর একটা স্তরে সজ্জিত থাকে। আমরা আবরণী টিস্যুর কোষের আকৃতি কেমন হবে, প্রাণীদেহে এদের অবস্থান কোথায় হবে, কি কাজ করবে, এর উপর ভিত্তি করে এই টিস্যুর কোষগুলোকে 3 ভাগে ভাগ করা হয়েছে। তো খেয়াল করো, আবরণী টিস্যুর কোষগুলোকে 3 ভাগে ভাগ করা হয়। একটা নাম হলো স্কোয়ামাস আবরণী টিস্যু, কিউবডাল আবরণী টিস্যু, আর হলো কলামনার আবরণী টিস্যু। আমরা আরেকবার বলি, স্কোয়ামাস আবরণী টিস্যু, কিউবডাল আবরণী টিস্যু, কলামনার আবরণী টিস্যু। দেখো, আমি এখানে কথাগুলো লিখে রেখেছি। স্কোয়ামাস এপিথেলিয়াল টিস্যু, প্রথম যেটা কোষগুলো দেখো,
একটু দেখে নাও। স্কোয়ামাস শব্দটা হলো মাছের আঁশ। এখন বলো তো মাছের আঁশগুলা কেমন হয়? চ্যাপ্টা না? তাহলে এই টিস্যুর কোষগুলো আমরা এভাবে মনে রাখবো, স্কোয়ামাস শব্দের অর্থ হলো মাছের আঁশ, এপিথেলিয়াল মানে আবরণী, টিস্যু মানে তো কলা। তাহলে স্কোয়ামাস শব্দের অর্থ যেহেতু মাছের আঁশ, তার মানে এই টিস্যুর কোষগুলা হবে মাছের আঁশের মতো। দেখো, অনেকটা মাছের আঁশের মতো। মাছের আঁশগুলা কেমন হয়? চ্যাপ্টা না? চ্যাপ্টা। তাহলে কোষের আকৃতিতে আমরা কি বলবো? এই টিস্যুর কোষগুলা হবে মাছের আঁশের মতো, চ্যাপ্টা চ্যাপ্টা। ঠিক আছে? দেখো তো এই টিস্যুর কোষের মধ্যে নিউক্লিয়াসকে দেখা যাচ্ছে কিনা? লাল দিয়ে রেখেছি, দেখা যাচ্ছে। তাহলে নিউক্লিয়াসটা অবশ্যই বড়। যদি ছোট হতো তাহলে কি দেখা যেত? যেত না। যেহেতু দেখা যাচ্ছে, আমরা এভাবে মনে রাখবো যে নিউক্লিয়াসটা বড় আকৃতির। হয়ে গেল দুইটা বৈশিষ্ট্য। 3 নম্বর বৈশিষ্ট্য, এই টিস্যুর কোষগুলা কোথায় অবস্থান করে? এই টিস্যুর কোষগুলা আমাদের যে কিডনি আছে বা বৃক্ক আছে, এই বৃক্কের বোম্যান্স ক্যাপসুলে এই টিস্যুর কোষগুলা অবস্থান করে। অর্থাৎ স্কোয়ামাস আবরণী টিস্যুর কোষগুলার অবস্থান কোথায়? বৃক্কের বোম্যান্স ক্যাপসুলে। কাজ কি হবে তাহলে? দেখো, যেহেতু এটি একটি আবরণী টিস্যু পড়ছি, তাহলে প্রথম কাজ হবে আবরণ তৈরি করা। এবং যেহেতু এদেরকে বৃক্কের বোম্যান্স ক্যাপসুলে পাওয়া যায়, আচ্ছা বলো তো বৃক্কের কাজ কি? বৃক্কের কাজ হলো ছাঁকনির মতো কাজ করা। যেহেতু ওখানে পাওয়া যায়, তাই এটা ছাঁকনির মতো কাজ করে। ওকে, হয়ে গেল। তাহলে আরেকবার আমরা খেয়াল করি, স্কোয়ামাস আবরণী টিস্যু। স্কোয়াম শব্দের অর্থ কি? মাছের আঁশ। তাহলে এই টিস্যুর কোষগুলো হবে মাছের আঁশের মতো চ্যাপ্টা। নিউক্লিয়াস আমরা দেখতে পাচ্ছি ছবিতে, তাহলে এদের নিউক্লিয়াস কেমন হবে? বড় আকৃতির। অবস্থান কোথায় করছে? আমাদের বৃক্কের বোম্যান্স ক্যাপসুলে। এবং কি কাজ করছে? যেহেতু একটি আবরণী টিস্যু, প্রথম কাজ অবশ্যই আবরণ তৈরি করা। এবং যেহেতু বৃক্কের বোম্যান্স ক্যাপসুলে পাওয়া যায়, আর আমাদের বৃক্কের কাজ কি? ছাঁকনির মতো কাজ করা, তাই এরও কাজ হবে ছাঁকনির মতো কাজ করা। দেখো, হয়ে গেছে। এরপরে দেখো, কিউবোটাল আবরণী টিস্যু বা কিউবডাল এপিথেলিয়াল টিস্যু। এটাকে যদি আমি ভেঙে দিই, কিউব শব্দের অর্থ হলো ঘনক। অঙ্কে তোমরা কিউব করো না? কিউব মানে কি? ঘনক। ঠিক আছে? তো এইভাবে আমরা মনে রাখবো, কিউব শব্দের অর্থ কি? ঘনক বা ঘন। এপিথেলিয়াল মানে আবরণী, টিস্যু মানে কলা, ওটা তো আমরা বুঝেই গেছি। ঘনক, ঘনক কাকে বলে বলো তো? যার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা তিনটাই সমান হয়, তাকে কি বলে? ঘনক বলে। যেহেতু এটি একটি আবরণী টিস্যুর 2 নম্বর কোষ, কিউবডাল আবরণী টিস্যু, কিউব শব্দের অর্থই ঘন। এর অর্থ হলো এই টিস্যুর কোষের আকৃতি হবে ঘনকের মতো। আর ঘনকের কি বললাম? দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা কি হয়? সমান হয়। তাহলে এই টিস্যুর কোষগুলার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতায় কি হবে? সমান সমান হবে। যত বড় দৈর্ঘ্য হবে তত বড়ই প্রস্থ এবং তত বড়ই উচ্চতা হবে। তাই একে বলা হয় কিউবডাল আবরণী টিস্যু। খেয়াল করো, এখানেও আমরা নিউক্লিয়াস কিন্তু সচক্ষে দেখতে পাচ্ছি। এর মানে হলো নিউক্লিয়াস বড় আকৃতিরই থাকে। অবস্থানটা কোথায়? এটা আমাদের বৃক্কের সংগ্রাহক নালিকাতে থাকে। আমাদের যে বৃক্কের সংগ্রাহক নালিকা আছে, যেটা দিয়ে মূত্র যায়, যেটা দিয়ে অপ্রয়োজনীয় যে পদার্থ আছে, যেমন নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থ আমাদের তোমার হচ্ছে বাইরের দিকে নির্গমন হতে থাকে যে নালিকার দ্বারা, সেটার নামই হলো সংগ্রাহক নালিকা। তো এটা থাকে বৃক্কের সংগ্রাহী নালিকা। আর এর কাজ কি? যেহেতু এটি একটি আবরণী টিস্যু, প্রথম কাজ হবে অবশ্যই দেহের আবরণ তৈরি করা, মানে সেখানকার আবরণ তৈরি করা। এবং আমাদের বৃক্কের সংগ্রাহক নালিকার মধ্য দিয়ে যখন অপ্রয়োজনীয় জিনিসগুলো যায়, তখন অপ্রয়োজনীয় জিনিসের মধ্যেও কিছু প্রয়োজনীয় উপাদান থাকে। এখন ওই প্রয়োজনীয় উপাদানগুলোও যদি অপ্রয়োজনীয় পদার্থের সাথেই বেরিয়ে যায়, মানে এগুলো তো মূত্রের সাথে বেরিয়ে যায়, আমাদের বৃক্কের কাজই হলো মূত্র তৈরি করা, তো তখন আমাদের দেহের প্রয়োজনীয় উপাদানগুলোও কিন্তু অপ্রয়োজনীয় উপাদানের সাথে সাথে বেরিয়ে যেতে পারে। তো আমাদের সংগ্রাহক নালিকার মহান সৃষ্টিকর্তার এক অশেষ নিয়ামত হলো, আমাদের যে বৃক্ক যখন পড়বা তখন বুঝতে পারবা, হেলনিল লুপ থেকে সংগ্রাহক নালিকা পর্যন্ত এই নালিকাগুলো এমনভাবে আল্লাহ তাআলা সৃষ্টি যে সেখানে অপ্রয়োজনীয় উপাদানগুলো যখন যায়, এর মধ্যে যদি প্রয়োজনীয় কোনো উপাদান থাকে, সেই প্রয়োজনীয় উপাদানগুলো তারা আবার শোষণ করে নেয়। তো আমরা এইভাবে মনে রাখবো, যেহেতু অপ্রয়োজনীয় উপাদান যাচ্ছে, তার সাথে সাথে কিছু প্রয়োজনীয় উপাদান যায় এবং সেগুলোকে পরবর্তীতে শোষণ করে, তাই আমরা বলবো পরিশোষণ করা। এভাবে আমরা একটু মনে রাখবো। তাহলে এদেরকে কোথায় পাওয়া যায়? বৃক্কের সংগ্রাহক নালিকাতে। এবং এই কি কাজ করে? পরিশোষণ করে। দেখো, হয়ে গেছে। আমরা আরেকবার বলি, তাহলে কিউবডাল আবরণী টিস্যু। কিউব শব্দের অর্থই হলো ঘনক। তার মানে এই টিস্যুর কোষগুলো হবে ঘনকের মতো,
অর্থাৎ দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতায় সমান সমান। আমরা নিউক্লিয়াস দেখতে পাচ্ছি এই টিস্যুর কোষের মধ্যে। এর অর্থ হলো নিউক্লিয়াস বড় আকৃতির হবে। অবস্থান হলো আমাদের বৃক্কের সংগ্রাহক নালিকাতে, আর সংগ্রাহক নালিকার কাজ হলো পরিশোষণ করা, তাই এর কাজও হলো পরিশোষণ করা। আর যেহেতু এটি একটি আবরণী টিস্যু, সুতরাং এর আরও একটি কাজ হলো দেহের আবরণ গঠন করা। আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। তৃতীয় যে টিস্যু আছে, টিস্যুর কোষ আছে, সেটার নাম হলো কলামনার এপিথেলিয়াল টিস্যু, কলামনার আবরণী টিস্যু। এই যে কলামনার আবরণী টিস্যু আছে, সে কলামনার আবরণী টিস্যুর কোষগুলো কেমন হবে? দেখো, কলাম শব্দের অর্থ কি? কলাম শব্দের অর্থ হলো স্তম্ভ। আমরা যখন বাড়ি করি তখন কিন্তু বলি যে হচ্ছে কলম তুলে বাড়ি করছে। তো এই যে কলম, কলাম, হ্যাঁ, আমরা গ্রাম্য ভাষায় কলম বলি, কিন্তু এটা হয় আসলে কলাম। কলাম শব্দের অর্থ হলো স্তম্ভ। স্তম্ভগুলো কেমন হয় বলো তো? একটা বাড়ির তুলনায় স্তম্ভগুলো কিন্তু সরু হয়, চিকন হয়, কিন্তু অনেক লম্বা লম্বা হয়। ঠিক তেমনি এই টিস্যুর কোষগুলো হবে সরু এবং লম্বা, স্তম্ভের মতো। ঠিক আছে, একদমই স্তম্ভের মতো, দেখো অনেকটা স্তম্ভের মতো। ঠিক আছে, আচ্ছা, যেহেতু আমরা নিউক্লিয়াস দেখতে পাচ্ছি, তার মানে বলো নিউক্লিয়াস কেমন হবে? বড় আকৃতির। অবস্থানটা কোথায়? অবস্থান হলো প্রাণীর অন্ত্রের আন্তঃপ্রাচীরে। অন্ত্রের আন্তঃপ্রাচীরে। দেখো, তাহলে এর কাজ কি? যেহেতু এটি একটি আবরণী টিস্যু, সুতরাং এর প্রধান কাজই হবে দেহের আবরণ গঠন করা। আর অন্ত্রের আন্তঃপ্রাচীরের কাজ হলো বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ ক্ষরণ করা, রক্ষণ করা এবং শোষণও করা। প্রয়োজনীয় উপাদানগুলো শোষণ করে রাখে, কিছু পদার্থ ক্ষরণ করে, আবার রক্ষণও করে। তাহলে এই কয়টা কাজ করে। আমরা আরেকবার যদি বলি কলামনার আবরণী টিস্যু, তাহলে কি হবে? কলাম শব্দের অর্থ হলো স্তম্ভ, অর্থাৎ এই টিস্যুর কোষগুলো হবে স্তম্ভের মতো সরু এবং লম্বা। নিউক্লিয়াস আমরা দেখতে পাচ্ছি, তাই এই টিস্যুর কোষের মধ্যে বড় বড় নিউক্লিয়াস থাকবে। অবস্থান হলো আমাদের অন্ত্রের আন্তঃপ্রাচীরে। কাজ হলো, যেহেতু একটি আবরণী টিস্যু, প্রথম কাজ হবে দেহের আবরণ গঠন করা। আর অন্ত্রের আন্তঃপ্রাচীরের যে কাজ, অর্থাৎ ক্ষরণ, রক্ষণ এবং শোষণ করা, এই টিস্যুর কাজ। দেখো, আমাদের সব পড়াগুলাই কিন্তু মনে হয় হয়ে গেছে। তো এরপরে আমাদের পরবর্তী আরেকটা টিস্যু আছে, এটা আমরা একটু পরে জানার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত